গরমে পচে নষ্ট হচ্ছে চামড়া, লবণের কৃত্রিম সংকটে আড়তদাররা। চট্টগ্রামে যোগান কম হওয়ায় পাচারের আশঙ্কা। গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত। চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত 2। 24 ঘন্টার জন্য সারা দেশে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা। তেল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরার তাড়া। টার্মিনাল আর রেল স্টেশনে বাড়ছে ফিরতি পথের যাত্রীদের ভিড়। এবং ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়। আনন্দ, হাসি, উল্লাসে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন অনেকে। বাংলা সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনে লোকসানের মুখে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরা। একদিকে এবছর চামড়ার আমদানি যেমন বেড়েছে, অন্যদিকে আড়তদারদের সাথে দামে বনিবনা না হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষার কারণে নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ চামড়া। আর এতে মাত্র একদিনের ব্যবধানে লবণের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। তাই চামড়া সংরক্ষণে লবণ সংকটে পড়েছেন ব্যবসায়ীরা। ঢাকার আশপাশের বিভিন্ন জেলা থেকে আসা চামড়া কেনা বেচার দৃশ্য এটি। একে তো বেঁধে দেওয়া মূল্যের চেয়ে বেশি দামে চামড়া কিনেছেন মৌসুমী ব্যবসায়ীরা, তার উপর সংরক্ষণ প্রক্রিয়া ছাড়াই দীর্ঘ সময় পার হয়ে গেছে চামড়ার বড় আড়ত রাজধানীর লালবাগ পোস্তায় পৌঁছাতে। আর সময় গড়ানোর সাথে সাথে কমছে এসব চামড়ার দামও। এতে লগ্নি করা অর্থও ফিরে পাচ্ছেন না বেশিরভাগ মৌসুমী ব্যবসায়ী। আমরা তো মাপটা স্যার বুঝি না, অতটা আমরা মাপের সম্বন্ধে জানি না। মেপে তো আর চামড়াটা কিনতে পারি না। যেখান থেকে কিনি আমরা লট কিনি। 1 লক্ষ টাকার উপরে আমার লস হয়ে গেছে। রাতে আমাদেরকে যে দামটা বলা হয়েছিল এখন এসে দেখি তার অর্ধেক। চামড়া কিনছি 3 লক্ষ টাকার, এখন আমার আসতেছে এরা যে রেট করতেছে এই রেটে আসতেছে 1,80,000, 83,000, 85,000 টাকা। এমন পরিস্থিতিতে অনেকেই চেষ্টা করছেন নিজ উদ্যোগে চামড়া সংরক্ষণের। তবে হঠাৎ বেড়ে যাওয়া চাহিদাকে পুঁজি করে লবণের দাম বাড়িয়েছেন বিক্রেতারা। দামটা ঠিক পাইনি আমরা। প্রতি বর্গ ফুটে মনে করেন ওটা প্রায় 70-80 টাকা পড়ে যাবো। সেই দামটা পাই না পাই এখন সেটা বলতে পারতাছি না, কারণ এটা নিয়ে আমাকে হিমশিম। লবণ যেটা ছিল 600 টাকা 700 টাকা যে দাম ছিল, এখন সেটা ডাবল হয়ে গেছে। যেহেতু পোস্ত এখন লবণ নেই, পর্যাপ্ত পরিমাণ কেউ স্টক করে না, অনেকে চামড়া লবণ দিতে পারছে না, যেহেতু চামড়াগুলো এখন পচে যাচ্ছে। এতে এবারও বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন আড়ত মালিকরা। যানজটের কারণে পরিস্থিতিটা হলো চামড়া পোস্তার মুখী না আসাতে অনেক ক্ষতি হয়ে যেতেছে। চামড়ার কোটি কোটি টাকা লাগবে, 600 কোটি টাকা লাগছে আমাদের। ব্যবসায়ীরা জানান, সঠিকভাবে চামড়া সংরক্ষণ না করায় গত বছরও ঈদ মৌসুমে নষ্ট হয়েছিল 30% বেশি চামড়া। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া চামড়ার দামও গতবারের তুলনায় কম বলে অভিযোগ রয়েছে তাদের। আর দাম কম হওয়ার কারণে চামড়া পাচার হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামে মুরাদপুর আতুরার ডিপো থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের চামড়া শিল্পে বড় ধরনের ভূমিকা রেখে আসছে বন্দরনগরী চট্টগ্রাম। মোট চাহিদার অন্তত 30 থেকে 40% চামড়া যায় এখান থেকে। এর মধ্যে কোরবানির ঈদে কয়েক লাখ পিস চামড়া যোগান দেয় চট্টগ্রাম। গত বছর কোরবানির ঈদে রেকর্ড পরিমাণ অর্থাৎ 4,80,000 পিস চামড়া সংগৃহীত হয়েছিল চট্টগ্রাম থেকেই। তাই এবার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 5,50,000 পিস, কিন্তু নানা জটিলতার কারণে এবার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়নি। প্রায় 2.5 লাখ পিস কম সংগৃহীত হয়েছে। আমার তো পুরো ধারণা চামড়া সীমান্তরে বেড়ে চলে গেছে। নাহলে আপনি দেখেন আতুর ডিপোতে রাত্রে ঈদের কোরবানির পরের দিনও সন্ধ্যা পর্যন্ত আমাদের কাছে চামড়া বেচা কিনে হয়। এখন কোনো মার্কেটে কোনো চামড়া নাই। শুধু যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে তা কিন্তু নয়, চামড়ার দাম নিয়েও চলেছে কারসাজি। কোরবানির পর থেকে প্রতি ঘন্টায় ঘন্টায় দর উঠানামা করেছে, কিন্তু শেষ পর্যন্ত মধ্যস্বত্বভোগীদের কারসাজিতে 1,500 টাকা চামড়া বিক্রি হয় 2,500 টাকায়। আমরা চামড়া খরিদ করছি এবার কোরবানির দিন 70-75 টাকা খাসা ভরি গেছে, কারণ চামড়া ওই টানার মালিকারা কম দাম খাওয়াতে চামড়াগুলি ঠিক সব চামড়া আসে নাই, টানা মালিকরা রেট দিতে পারে না এবং তারা চামড়া কিনে নেয়। এই কারণে আমাদের যা মৌসুমী ব্যবসায়ী তারা বাইরে থেকে চামড়া নিয়ে আসে নাই। মৌসুমী ব্যবসায়ীরা চামড়ার দাম এবার একটু চড়া যাওয়াতে যে ট্যানারি মালিকরা দামটা আমাদেরকে বেঁধে দিয়েছিল
ওই দামে আমরা চামড়া কিনতে পারিনি। এবার ঢাকার ট্যানারি মালিকেরা চট্টগ্রামে প্রতি বর্গফুট চামড়ার দর নির্ধারণ করেছিল 40 থেকে 45 টাকা। বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত লাখ লাখ কোরবানি পশুর চামড়া নিয়ে আসা হয়েছে নগরের মুরাদপুরে। আগামী অন্তত 10 থেকে 15 দিন এভাবে লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর তা পাঠানো হবে ঢাকা ট্যানারি মালিকদের কাছে। কিন্তু থেমে থাকবে না মধ্যসত্ত্ব প্রকৃত তৎপরতা, চলবে দাম বাড়ানোর কারসাজি। চট্টগ্রামের মুরাদপুর চামড়া গুদাম থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে সিলেট, খুলনা ও বরিশাল সহ দেশের অন্যান্য স্থানেও চলছে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণ। শুক্রবার মধ্যরাত থেকেই চামড়া আড়তগুলোতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পচন ঠেকাতে লবণ ছেটানোর পর আড়তগুলোতে অন্তত 10 দিন চামড়া স্তূপ করে রাখা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে আজও দেশের বিভিন্ন স্থানে চামড়া সংগ্রহ করছেন আড়তদাররা। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিলেটে শনিবার সকাল থেকে পশুর চামড়া প্রক্রিয়াজাত কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। শহরের ঝালুপাড়ার অস্থায়ী আড়তে সংগৃহীত চামড়ায় লবণ ছিটিয়ে তা জড়ো করা হয়। এর আগে অপ্রয়োজনীয় মাংস ও চর্বি অপসারণের পর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন শ্রমিকরা। এদিকে আজও চামড়া সংগ্রহ চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমদানি কম হওয়াতে এবং কিছু বাজার হওয়াতে আমরা 60 থেকে 65 টাকা কাঁচা চামড়া ফুট কিনতে হয়েছে। খুলনার শেখপাড়া এলাকায় গতকাল মধ্যরাত থেকে শুরু হয় চামড়া প্রক্রিয়াজাতের কাজ। ডেটল বা স্যাভলন মেশানো পানি দিয়ে চামড়া পরিষ্কারের পর তাতে ছেটানো হয় লবণ। এদিকে শনিবারও আশপাশের এলাকা থেকে চামড়া সংগ্রহের পর তা জড়ো করা হয় সেখানে। এক এক ঘরে ধরেন 2000, 2500, 3000 করে চামড়া হয়েছে। গত বছর কেনা বেচা হয়েছে 2500 টাকা, এই বছর কেনা হয়েছে সেই চামড়া 1500 টাকা। কিন্তু 1500 টাকা কিনেও আমরা আতঙ্কের ভিতরে আছি। রাজশাহীতে চলছে কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতের কাজ। শনিবার ভোর থেকেই শহরের শালবাগান এলাকার চামড়া পট্টিতে জড়ো থাকা চামড়ার উপর লবণ ছিটাতে ব্যস্ত থাকেন সেখানকার শ্রমিকরা। নষ্ট হওয়ার হাত থেকে চামড়া রক্ষায় প্রথম ধাপ শেষে পর্যায়ক্রমে অন্যান্য ধাপের কাজ চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমরা কাঁচা কিনে লবণ দিয়ে এটাকে আমরা ট্যানারিকে দিয়ে দিই। ওরা সমস্ত যা কিছু করার মেশিন এবং মেটেরিয়ালস আপনার বলেন কিনা মানুষ আপনার যে মেডিসিন যা কিছু ওরা করে এগুলো। এদিকে বরিশালের পদ্মা এলাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ততা বাড়তে থাকে চামড়া শ্রমিকদের। নগরীর বিভিন্ন স্থান থেকে সংগৃহীত চামড়া প্রক্রিয়াজাতের কাজ শুরু হয় শুক্রবার মধ্যরাত থেকে। তবে এবার আশানুরূপ চামড়া সংগ্রহ করা যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আমাদের এই সিজনে চামড়া কিনতে হইবে, কেনার দরকার সেইভাবে আমরা কিনি, কিন্তু যারা যদি তারা আমাদের কথা না রাখে আমাদের অনেক লস হবে। এছাড়া রংপুর ও ময়মনসিংহের চামড়ার আড়তগুলোতে চলছে চামড়া প্রক্রিয়াজাতের কাজ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ঈদুল আজহার দিন শুক্রবার রাত 12টা থেকে শনিবার দিবাগত রাত 12টা পর্যন্ত 24 ঘন্টা দেশের 570টি ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ না থাকায় দ্বিগুণ টাকা খরচ করে গাড়ির জন্য তেল নিতে হচ্ছে বলে জানালেন কয়েকজন গাড়ির মালিক। ফিলিং স্টেশনে আসা অনেক গাড়ি চালক জানান, গাড়িতে তেলের লাইন কাটা থাকায় অনেকে তেলও ব্যবহার করতে পারছেন না। জানিও না যে হঠাৎ করে এরকম করে গ্যাস বন্ধ করে দিবে, এত কয় নাই আগের থেকে, কইলে হয়তো বা আমি জানি না নাকি এখন কইতে হয় না। আমি সব পাম্প ঘুরছি, এই জায়গায় 3-4টা পাম্প, 1টা 2টা 3টা 4টা পাম্প ঘুরছি, কিন্তু এক কোথাও কোনো গ্যাস নাই, দেয় না, সব বন্ধ। পাবলিক তো ভোগান্তির শিকার হবেই। এখন আমাদের যেহেতু প্রোগ্রাম ছিল তেল নিতে হচ্ছে। আমাদের কি অবস্থা হবে? তেলের তো আমরা চলি না, তেলে চলে তো খরচ বেশি। এদিকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র রক্ষণাবেক্ষণের জন্য পূর্ব ঘোষণা অনুযায়ী দেশের 570টি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া বন্ধ করা হয়। তবুও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে গ্যাস দেয়া হচ্ছে। এই মুহূর্তে গাজীপুরের শালনায় আছেন রিপোর্টার মিজানুর রহমান কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। কবির, সেখানেই গ্যাস দেয়া হচ্ছে, দেখতে পেয়েছেন আপনি, এমন কথা বলেছেন তাদের সঙ্গে, তারা কেন নিষেধাজ্ঞা সত্ত্বেও গ্যাস দিচ্ছেন? এলাকাটি গাজীপুর জেলার জয়দেবপুরের, এখানে আমরা আসার পথেও দেখলাম যে বেশ কয়েকটি সিএনজি স্টেশন থেকে সিএনজি যে দেওয়া হচ্ছে গাড়িগুলোকে, এবং গাড়ি কিন্তু লাইন পড়ে গেছে এমনটি দেখেছি, যেহেতু অনেক জায়গাতেই বন্ধ রয়েছে এবং যে কটি জায়গাতে দেওয়া হচ্ছে সে জায়গাগুলোতে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখেছি। সেই ছবিগুলো বোধহয় আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা যদি করি, যে এখানেও কিন্তু একটু আগে পর্যন্ত কিন্তু গ্যাস দেওয়া হচ্ছিল, যার কারণে এই গাড়িগুলো এখানে জমে গেছে। আর ঢাকা থেকে যেসব যাত্রী আজ ঢাকার বাইরে যাচ্ছেন তাদেরকে কিন্তু গাড়ির চালক
চালকরা বলে নিয়েছেন যে পথে গ্যাস নিতে তাদেরকে আধা ঘন্টা দেরি হবে, কিন্তু এখন দেখা যায় যাত্রীরা অভিযোগ করছেন যে তাদেরকে রাত 12টার আগে গ্যাস দেওয়া হবে না, এরকম কিছু পাম্প থেকে, কয়েকটি পাম্প থেকে বলা হচ্ছে। যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে চালকরা যেই কাজটি করেছেন যাত্রীদেরকে এই বিষয়টি আগে ভাগে না বলে, সাধারণ যাত্রীদের অনেকেই বিষয়টি জানতেন না, তার ফলে কিন্তু এখন যারা যাত্রী রয়েছেন দূরপাল্লার বা স্বল্প পাল্লার তারা বেশ দুর্ভোগে পড়েছেন। আর এই পাম্প খোলা রাখার বিষয়ে কিন্তু কয়েকটি পাম্পের মালিকের সাথে এবং ম্যানেজারের সাথে আমার কথা হয়েছিল। তারা যে বক্তব্যটি দিচ্ছেন যে যেহেতু সরকারের আগে বলেছিল সরকারিভাবে যে ঈদের আগের 3 দিন পরের 3 দিন 24 ঘন্টা সিএনজি পাম্প স্টেশন এগুলো খোলা থাকবে, সে কারণে এখন আবার নতুন করে যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে যে নোটিশটি দেওয়া হয়েছে তার ফলে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে এবং তারা বলছেন যে গ্যাস যতক্ষণ সরবরাহ থাকে ঠিক ততক্ষণ তারা গ্যাস দিতে পারবেন, এমন চিঠিও নাকি তাদের কাছে আছে। তো আচ্ছা, একজন সিএনজি চালকের সাথে একটু কথা বলে দেখি। সিএনজি অটোরিকশা ভাই, তুমি কোন রুটে গাড়ি চালাও? আমি ভাই এই রুটে গাড়ি চালাই, গাজীপুরে। আচ্ছা, তো এই যে গ্যাস দেওয়া যে বন্ধ থাকবে এটা কোনো নোটিশ জানতো তোমরা? এটা জানতাম, বলেছিল যে 12টা থেকে 12টা 24 ঘন্টা বন্ধ থাকবো। এখন তো 24 ঘন্টা বন্ধ থাকলে তো হবে না, কিন্তু আঙ্গুর তো পেট চালাইতে হবো। এখন যে অবস্থা গাড়িতে নেই গ্যাস, কিভাবে গাড়িটা চালামু কোন? এরকম কিছু দুর্ভোগ অবশ্য তৈরি হয়েছে, কিন্তু এখানে যে তুমি এখন আসলে এর আগে তো দেওয়া হচ্ছিল বোধহয় গ্যাস। আমি সঠিক জানি না, আমি 2-3 মিনিট হচ্ছে খারাইছি। কেন এখানে আর গাড়ি দেখে দাঁড়িয়েছিল না একটা গাড়ি ছিল? আমি দেখলাম খালি ওই নেগুন্ডাটা খারাই রয়েছে, পরে আমি খারাইলাম। তো এভাবে আর কি বিভিন্ন রকম মন্তব্য, এক একজনের এক রকম প্রতিক্রিয়া, কিন্তু সবশেষ যে বিষয়টি হচ্ছে যে এই পাম্পগুলো থেকে সিএনজি দেওয়া হচ্ছিল গাড়িগুলোকে, এবং যখনই আমাদেরকে দেখেছে বা গণমাধ্যম কর্মীরা আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছি বেশ কয়েকটি জায়গাতে কিন্তু ঝটপট তারা আপাতত সরবরাহ বন্ধ করে ফেলেছে। কিন্তু আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আমরা চলে গেলে আবার হয়তো দেওয়া হবে। তবে এই বিষয়ে জয়দেবপুর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে আমি একটু আগে টেলিফোনে কথা বলেছিলাম, তিনি আমাকে খুব একটা আশ্বস্ত করতে পারেননি। যে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এখন আপনি কেন ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না, যে কয়েকটি পাম্পের নাম আমি বললাম। আর তিনি বললেন যে এখন আমি একটু বাইরে আছি, আমরা পরবর্তীতে ব্যবস্থা নেব। তা আমি তাকে প্রশ্ন করেছিলাম যে পরবর্তীতে আসলে ব্যবস্থা নেওয়াটা কতটা কার্যকর হবে, এখন যেহেতু রানিং অবস্থাতে আছে এখন ব্যবস্থা নেওয়ার চেয়ে। তিনি তেমন কোনো সদুত্তর আমাদেরকে কিন্তু দিতে পারেননি। তিনি বলেছেন যে একটু আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব, এই কথাটি বলে তিনি আপাতত আমার সাথে তিনি বলেছেন যে এর বাইরে অর্থাৎ বর্তমানে কোনো কিছু করতে পারবেন না, পরোক্ষভাবে এটি তিনি হয়তো আমাদেরকে বলেছেন। কিন্তু এখানে বাস্তবতা যেটা হচ্ছে যে যেহেতু মূল যে গ্যাস লাইন আছে সেটিতে জরুরি মেরামতের কারণে আপনারা জানেন যে সে কারণে কিন্তু গ্যাস পাম্পগুলো বন্ধ থাকার কথা, এবং সরকার যে যুক্তিটি দেখিয়েছিল যে রাজধানী ছেড়ে অনেক মানুষ চলে যাবে এবং এই হাইওয়েতে গাড়ি চলাচলের সংখ্যা কম থাকবে, বেশিরভাগ গাড়ি ঢাকার বাইরে চলে যাবে, সে কারণে তারা সেই যুক্তি দেখিয়ে আপাতত জরুরি মেরামতের ব্যবস্থা করেছিল। কিন্তু সবশেষ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই পাম্পগুলো থেকে কিন্তু গ্যাস একটু আগে দেওয়া হচ্ছিল। এই ছিল আমার কাছে আপাতত সবশেষ। হ্যাঁ, খুবই আমরা দেখছিলাম গ্যাস নিতে, সিএনজি গ্যাস নিতে গাড়ির দীর্ঘ লাইন। দর্শক আপনারা দেখছিলেন খবির মিজানুর রহমান খবির সহকর্মী, তিনি জানাচ্ছিলেন গাজীপুরের শালনা থেকে, এবং আমরা দেখলাম যে সিএনজি গ্যাস নিতে গাড়ির দীর্ঘ লাইন, এবং খবির কথা বলেছিলেন সেখানকার সিএনজি মালিকদের সঙ্গে, সিএনজি স্টেশনের মালিকদের সঙ্গে। তারা বলেছেন সরবরাহ থাকা সাপেক্ষে গ্যাস দেওয়া যাবে, এই মর্মে একটি চিঠি তাদের কাছে রয়েছে এবং সেই অজুহাতেই তারা আসলে গ্যাস দিচ্ছেন, এইটি তিনি জানালেন আমাদেরকে। এবং আমরা আরো কয়েকজনের কথাও শুনলাম যারা বললেন যে আসলে গ্যাস নেওয়া ছাড়া তাদের অন্য কোনো বিকল্প নেই, সেটি জানলাম। দর্শক, এরপরে আমরা গাজীপুরের কথা যেহেতু জানলাম, একটু চট্টগ্রামে যাচ্ছি। চট্টগ্রামে আমাদের রিপোর্টার রয়েছেন পার্থপ্রতিম বিশ্বাস, তার কাছে যাব সেখানকার খবরাখবর জানতে। পার্থ, গাজীপুরে তো আমরা দেখলাম যে নিষেধাজ্ঞা অমান্য করেও গ্যাস দিচ্ছে, চট্টগ্রামের কি অবস্থা, সেখানে কি গ্যাস দেয়া হচ্ছে কিনা? ধন্যবাদ সৌমিত্র। আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রামের টাইগার পাস মোড়ে। এখানে পাশাপাশি দুটি সিএনজি স্টেশন রয়েছে, একটি হচ্ছে রেইনবো সিএনজি স্টেশন আর একটি হচ্ছে ইন্ট্রাকো সিএনজি স্টেশন। তো এই সিএনজি স্টেশনগুলো কিন্তু গতকাল রাত 12টা থেকে কিন্তু বন্ধ রয়েছে, যেহেতু পূর্ব ঘোষণা ছিল শুক্রবার রাত 12টা থেকে শনিবার রাত 12টা পর্যন্ত প্রায় 24 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে আমরা বিভিন্ন স্টেশনগুলোতেও দেখেছি, আমিও কয়েকটি স্টেশনে গিয়েছিলাম, সেই স্টেশনগুলোতে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন এরকম এই যে বন্ধ রয়েছে সিএনজি স্টেশনগুলো, পাশাপাশি দুটি সিএনজি স্টেশনেই বন্ধ। নগরীর অন্যান্য যেসব সিএনজি স্টেশন রয়েছে সেই স্টেশনগুলো কিন্তু আজ সকাল থেকে বা রাত 12টার পর থেকেই কিন্তু বন্ধ ছিল। সেক্ষেত্রে যারা এখানে সিএনজি অটোরিকশা ড্রাইভার রয়েছে বা অন্যান্য পার্সোনাল যাদের গাড়ি রয়েছে, গাড়ির যারা ড্রাইভার রয়েছে তারাও কিন্তু এখানে কোনো গ্যাস নিতে পারেনি। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে অটোরিকশার এই যে সারি রয়েছে তারা হচ্ছে রাত 12টা থেকে যেহেতু এখানে গ্যাস দেওয়া হবে সেক্ষেত্রে তারা এখানে লাইন দিয়ে আছেন, যেহেতু গ্যাস দিলে অন্তত আগে যাতে গ্যাসটি পাওয়া যায় সেই জন্য
জন্যই তারা এখানে লাইন দিয়ে আছেন। এখানে তারা যারা আছেন তাদের সাথে আমরা কয়েকজনের সাথে কথা বলেছিলাম, যেহেতু গতকাল রাতে কিন্তু তারা কোনো গ্যাস নিতে পারেননি, সেই কারণে তারা আগে এসেছেন। 6 ঘন্টা, এখনো প্রায় 6 ঘন্টা সময় রয়েছে, সেই কারণে তারা আগে লাইনটি দিয়েছেন। আর আমরা বিভিন্ন ক্রেতা এখানে যারা রয়েছেন কয়েকজন গ্রাহকের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যেহেতু এখানে গ্যাস সরবরাহ বন্ধ ছিল, আজকে কিন্তু কোনোভাবেই গ্যাস পাওয়া যায়নি। যেহেতু চট্টগ্রাম একটি বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল একাডেমি, সেগুলো কিন্তু এখানে অনেক দূরে, সেই কারণে সিএনজি করেই কিন্তু তাদেরকে যেতে হয়। এছাড়া গণপরিবহনের সংখ্যা নগরীতে খুব কম, গণপরিবহন তেমন একটা না থাকার কারণেই কিন্তু বিশেষ করে সিএনজির উপরেই তাদেরকে নির্ভরশীল থাকতে হয়। সেক্ষেত্রে কিন্তু আজকে যেহেতু গ্যাস বন্ধ রয়েছে, সেক্ষেত্রে তারা গ্যাস পায়নি এবং তারা গ্যাস না পাওয়ার কারণে এই দূর দূরান্তে যারা যেসব যাত্রী রয়েছে তাদেরকেও কিন্তু পরিবহন করে নিয়ে যেতে পারেনি। এক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করে বলেছেন যেসব সিএনজি চলাচল করছে তাও কিন্তু অনেকটা অতিরিক্ত ভাড়া চাচ্ছে, যেহেতু নগরীতে সিএনজির পরিমাণ খুবই কম, এছাড়া গণপরিবহনের সংখ্যা খুবই কম রয়েছে, সেই কারণেই কিন্তু অতিরিক্ত ভাড়া হাঁকিয়ে নিচ্ছে, এমন একটি অভিযোগ তারা করছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সিএনজি স্টেশনের সামনে রয়েছি, এই সিএনজি স্টেশনের ম্যানেজারের সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে যেহেতু সরকারের পূর্ব ঘোষিত নির্দেশনা অনুযায়ী যেহেতু শুক্রবার রাত 12টা থেকে শনিবার রাত 12টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে তারাও কিন্তু গ্যাস বন্ধ রেখেছে এবং রাত 12টা থেকে গ্যাস সরবরাহ শুরু হলে সেক্ষেত্রে তারা কিন্তু রাত 12টা থেকে গ্যাস দিবে। এক্ষেত্রে আজকে যে ধরনের একটি সংকট সৃষ্টি হয়েছে গাড়ির, সেক্ষেত্রে হয়তো কালকে গ্যাস পাওয়ার পরে সেই ধরনের সংকট আর থাকবে না, এমন আশা প্রকাশ করেছেন তিনি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের এই সিএনজি ফিলিং স্টেশন থেকে সর্বশেষ খবর। সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস বলছিলেন চট্টগ্রাম থেকে। তিনি জানাচ্ছিলেন যে সেখানে নিষেধাজ্ঞা মেনে কিন্তু রাত 12টা পর্যন্ত গ্যাস দেওয়া হচ্ছে না, সিএনজি গ্যাস, এবং এর জন্য কিন্তু অনেকগুলো সিএনজি অটোরিকশা তারা অপেক্ষা করছে রাত 12টার পর গ্যাস নেবে। এবং একই সঙ্গে তিনি জানাচ্ছিলেন চট্টগ্রামে কিন্তু এই যে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে, এর জন্য কিন্তু একটি প্রভাবও পড়েছে সিএনজির ভাড়ায়। বাংলা শুনে আরো থাকছে। সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে 3 জনের বাড়ি শরীয়তপুর ও দিনাজপুরে। স্বজন হারানোর শোক স্তব্ধ করে দিয়েছে ঈদের আনন্দ। গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 9 জন। গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় ইজি বাইকে থাকা একই পরিবারের 6 জন সহ নিহত হন 7 জন। এই ঘটনায় আহত হন আরো 4 জন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার সকালে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কের শিবপুর এলাকায় একটি মাইক্রোবাস ও ইজি বাইকের সংঘর্ষ হয়। পুলিশ জানায়, কোটালীপাড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী মাইক্রোবাসটি মাঝিগাতি ইউনিয়নের শিবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলিগাতিগামী ব্যাটারি চালিত ইজি বাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের একজন যাত্রী নিহত হন এবং আহত হন আরো 10 জন। ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত 4 জনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ আরও 2 জন মারা যায়। নিহতদের মাঝে 6 জন একই পরিবারের সদস্য ও অপরজন ইজি বাইকের চালক বলে নিশ্চিত করেছে পুলিশ। খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একটি মাইক্রোবাস এবং অটো ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। আমরা ঘটনাস্থলে আসার পরেই 5 জন রোগী ভ্যান থেকে বের করে হসপিটালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যায় এবং পরবর্তীতে জানতে পারা যায় যে ঘটনাস্থলেই 6 জন মৃত হয়, তার ভিতরে 2 জন মহিলা, 1 জন শিশু, 3 জন পুরুষ মারা যায়। এদিকে চুয়াডাঙ্গার 5 মাইলে সিপি বাংলাদেশ ফিডস কারখানার সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক নিহত হন এবং আহত হন আরো 6 যাত্রী। পরে আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হলে মুমূর্ষু অবস্থায় খায়রুল আলম নামে একজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়, তবে পথেই তার মৃত্যু হয়। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে 2 শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে সৈকতের কলাতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। টুরিস্ট পুলিশ জানায়, গোসলের জন্য সৈকতের নামে শহরের পশ্চিম লারপাড়া এলাকার 8 শিশু। এ সময় স্রোতের টানে 6 শিশু ভেসে যায়। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে সৈকতের লাইফগার্ড কর্মীরা। পরে তাদের 6 জনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে মিনা ও তাসমিনা আক্তার নামে 2 শিশুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এছাড়া ইউনুস নামে আরও 1 শিশুর অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। ঈদের খুশির মুহূর্তে সৌদি আরবে পদদলিত হয়ে প্রিয়জনের মৃত্যু সংবাদ যেন স্তব্ধ করে দিয়েছে বাংলাদেশি স্বজনদের। শরীয়তপুরের আকনকান্দি গ্রামের এম এ রাজ্জাক ও হাসিনা মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান,
অবসরপ্রাপ্ত সিনিয়র জেল সুপার এম এ রাজ্জাক এবছর তার 2 স্ত্রী হাসিনা বেগম ও আফসানা বেগমকে নিয়ে হজে যান, কিন্তু হজের দিন পদদলিত হয়ে তিনি ও তার প্রথম স্ত্রী হাসিনা বেগম মারা যান। তবে তার দ্বিতীয় স্ত্রী আফসানা বেগমকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে এই ঘটনায় নিহত আরেক বাংলাদেশি কুরমত আলীর বাড়ি দিনাজপুরেও চলছে শোকের মাতম। তার ছেলে জানান, স্ত্রী আসমা খাতুনকে নিয়ে এবছর হজ পালন করতে যান নিহত কুরমত। পরে 24 সেপ্টেম্বর বিকেলে মুঠোফোনে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা। তবে এ ঘটনায় আসমা খাতুন সুস্থ আছেন বলেও নিশ্চিত হয়েছেন তাদের স্বজনরা। মৃত্যুবরণে আমরা পুরা গ্রামটা আমরা কাতর হয়ে গেছি, ঠিক আছে। এখন আমাদের ঈদের কোনো আনন্দ নাই। আমার ভাই হজ করতে গেছে, দুই ভাবির লইয়া যাইয়া ছোট ভাবি বাচ্চা রয়েছে, ছোট বড় ভাবির লইয়া হয় ইন্তিকাল হয়ে গেছে। আমাদেরকে বলা হয়েছিল যে আমার বাবা হারাই গেছে। তারপরে তখন ওটা আমাদের মনের প্রপোজ দেওয়ার জন্য হয়তো বলছে, কিন্তু আসল কথা হচ্ছে আমার বাবা মারা গেছে। এটা ঘটনা আমার সন্ধ্যার দিকে পাই। আমার ভাই মারা গেছে, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করে, এই জন্য সবার জন্য আমি দোয়া চাই। পশ্চাৎপদ মানসিকতার কারণে সন্তানের বয়সন্ধিকালীন পরিবর্তনকে এখনো অধিকাংশ পরিবার লজ্জার মনে করে। তাই শরীরে এই স্বাভাবিক পরিবর্তন সম্পর্কে আগে থেকে ধারণা না থাকায় অনেকেই সহজে তা মেনে নিতে পারেন না। বিশেষজ্ঞদের মতে পারিপার্শ্বিক পরিবেশের কারণে বয়সন্ধিকালে কিশোর কিশোরীরা দ্বিধা, দ্বন্দ্ব আর হতাশায় ভোগেন, যা তাদের স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করে। এ থেকে উত্তরণে বাবা মা আর সন্তানদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বিকল্প নেই। মৌসুমী ইসলামের রিপোর্ট। 14 বছরের কিশোরী স্বর্ণা ও বন্যা যমজ এই দুই বোনের আগের মতো ছাদে গিয়ে আকাশ দেখা কিংবা পাড়ার অলিতে গলিতে সাইকেল চালানো হয় না। কৈশোরে পা রাখার পর পরিবারের নানা বিধি নিষেধে দুই বোনের খুনসুটির কিংবা মন খারাপের অধিকাংশ সময়ই কাটে বাসার এই বারান্দাটিতে। ভয় ছিল, কান্না করতাম, রাত হলে রাত সারা রাত কান্না করতাম, কাউকে বুঝতে দিতাম না, নিজে কষ্ট পেতাম আর মাকেও শেয়ার করতাম না, আগে থেকে তো জানতাম না কিছু। তো আমি চাইতাম যে ও যাতে না জানুক, আমি সবার থেকে ব্যাপারটা হাইড করে রাখতাম। বাট একসময় বুঝলাম যে না, এটা শুধু আমার না, এটা আমাদের সবারই হবে। যখন ওদের বয়স হবে, বয়সের সাথে সাথে তো ওদের মনটাও পরিবর্তন হয়, এর জন্য আগে থেকেই বলা হয়নি আর কি। এই পরিবারের মতো অধিকাংশ বাবা মাই সন্তানদের কৈশোরের এই স্বাভাবিক শারীরিক পরিবর্তনকে এখনো লজ্জার মনে করেন। তাই আগে থেকে সন্তানদের এ বিষয়ে ধারণা দিতে সংকোচ বোধ করেন। প্রথম যখন হয়েছে তখন সবাই ভাবে যে কোন একটা রোগ হয়তো বা বড় কোনো রোগ হয়েছে, বাট যদি আগে বলা হতো তাহলে ভাবতাম না। যে পরিস্থিতি চলতেছে, যে আমি আগে থেকে যদি সচেতন করে দিই, আমার মেয়েরা সচেতন হয়ে যাবে যে আমার আম্মু না এটা বলছিল। বিশেষজ্ঞের মতে পরিবারগুলোর এই সংকোচ বোধের কারণে অনেক সময় কিশোর কিশোরীরা ভুল সঙ্গদোষে বিপদগ্রস্ত হয়ে পড়েন, যা তাদের ভবিষ্যৎ জীবনকে মারাত্মক হুমকির মুখে ফেলে দেয়। সেখানে এক ধরনের লজ্জা, এক ধরনের সংস্কার, এক ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে। জানবার পরে যদি আমার উঠতি বয়সী ছেলে বা মেয়েটি যদি ডিরেলড হয়ে যায়, বিচ্যুত কোনো সম্পর্কে সে জড়িয়ে পড়ে, ছেলে মেয়েরা ফিলদি ওয়েতে, অশ্লীল ভাবে, নোংরা ভাবে, ডার্টি ওয়েতে তারা যে বন্ধু বান্ধবদের কাছ থেকে যে জানছে, এই যে প্রক্রিয়াটি, সেই জায়গাটায় হয়তো একটা ইতি টানা যেতে পারে। এই সমাজবিজ্ঞানীর মতে এই অবস্থা থেকে উত্তরণে সামাজিক আন্দোলনের মাধ্যমে সমাজের পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে, তবেই সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে কৈশোরে পা রাখা প্রত্যেকে। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মব্যস্ত মানুষ। এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটে আছেন ফিরদাউস সোহাগ। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সোহাগ।
আমি দাঁড়িয়ে আছি বরিশাল নদীবন্দরে। এই মুহূর্তে আমরা যেটা দেখেছি যে বরিশাল নদীবন্দর থেকে কিন্তু ঢাকামুখী হতে শুরু করেছেন মানুষ। ইতিমধ্যে ঈদের আজকে দ্বিতীয় দিন চলছে। এই সময়ের মধ্যেই কিন্তু অনেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা করতে যাচ্ছেন। আমরা বরিশাল নদীবন্দরে বিকেলে এসেছি, তখন থেকে দেখেছি যে মানুষ কিন্তু আস্তে আস্তে ঢাকামুখী হতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই, সেটা হচ্ছে যে আজকে বরিশাল থেকে কিন্তু মোট 5টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এর মধ্যে আছে সুন্দরবন 8, ফারহান 8, সুরভি 8, পারাবাত 9, সুন্দরবন 8, এই 5টি লঞ্চ আর কীর্তনখোলা 1, এই 5টি লঞ্চ বরিশাল থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এছাড়া একটি স্টিমারও ছাড়বে, এটির নাম হচ্ছে এমভি বাঙালি। বাঙালি অবশ্য বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ছেড়ে এসেছে, সেটি এই মুহূর্তে বরিশাল লঞ্চঘাটে বরিশাল নদীবন্দরে অবস্থান করছে। কিছুক্ষণ পরে এটিও ছেড়ে যাবে। লঞ্চগুলো সাধারণত আপনারা দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, সাধারণত বরিশাল থেকে লঞ্চগুলো রাত 8:30টার দিকে বা 8:30টার পরে ছাড়া হয়। 15-9টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেওয়ার কাজ, বা 9টার মধ্যে লঞ্চগুলো ছেড়ে দেওয়ার কাজ সমাপ্ত হয়। আগামীকালকে পরের দিন ভোর নাগাদ বা ভোরের আগে ঢাকায় পৌঁছয়। আমি লঞ্চ ঘাটের মধ্যে সবগুলো লঞ্চের মধ্যে ঘুরে এসেছি, দেখেছি যে বেশ মোটামুটি আজকে ঈদের দিন দ্বিতীয় ঈদের দিন হওয়ার পরও মোটামুটি বেশ ভালো সংখ্যক লোকজন চলে এসেছে। তবে এই ধরনটা এরকমের যে কোনো মতেই যে উপচে পড়ার মতো না, স্বাভাবিক পর্যায়ের আর কি ভিড়ভাট্টা। আগামীকালকে থেকে আমি যেটা জানতে পেরেছি এদের লঞ্চ মালিকদের সাথে কথা বলে, যে এখানে আগামীকালকে থেকে ভিড়ের পরিমাণটা বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং আগামীকালকে থেকে স্টিমার কর্তৃপক্ষ জানিয়েছে যে সরকারি স্টিমার স্পেশাল ট্রিপও দিবে আগামীকালকে থেকে, এবং লঞ্চেরও যদি ভিড় বেশি বেড়ে যায় তাহলে স্পেশাল ট্রিপ দেওয়ার সম্ভাবনা রয়েছে কাল থেকে। আর যদি ভিড় না বাড়ে তাহলে পরশু থেকে। মানে কতটা যাত্রী হবে এর উপর নির্ভর করবে কিন্তু স্পেশাল ট্রিপ চালানো হবে কতটা। আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে বরিশালের এই নদীবন্দর কিন্তু বরিশালের এই নদীবন্দর থেকে কিন্তু প্রচুর মানুষ ঢাকাগামী হয়। আজ থেকে শুরু হলো, এটা চলবে। ঈদের যে স্পেশাল ট্রিপগুলো এগুলো চলবে অনুমান করা হচ্ছে 30, 31 এবং আগামী মাসের 1 পর্যন্ত চলতে পারে। এই ছিল মোটামুটি বরিশালের আজকের লঞ্চঘাটের খবরাখবর। পারমিতা। রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে যাত্রীদের ভিড়ের খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। চলে যাচ্ছি পরের খবরে। জীবনের পথ চলা হোক মাদক মুক্ত, এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় অনুষ্ঠিত হলো মাদক বিরোধী সাইকেল র্যালি। সকালে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালিয়াপাড়া এলাকা থেকে এ র্যালি শুরু হয়। এর উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ আয়োজিত সাইকেল র্যালিটি স্থানীয় বাস স্ট্যান্ড হয়ে 25 কিলোমিটার পথ অতিক্রম করে সাচার বাজার এলাকায় গিয়ে শেষ হয়। আজ দিনভর চট্টগ্রামের ফয়েজ লেকে ঢল নেমেছিল দর্শনার্থীদের। নেচে গেয়ে আনন্দে মেতেছিল সবাই। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঈদের আনন্দে মেতেছে বন্দর নগরী চট্টগ্রাম। উৎসবের আনন্দে মাতোয়ারা পুরো নগরী। নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্রে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদের আনন্দ উপভোগ করতে সকলে ছুটছেন পরিবার পরিজন নিয়ে। সকাল থেকে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত বিনোদন কেন্দ্রগুলো। বেলা যত বাড়ছে ততই দর্শনার্থীদের ভিড় যত বাড়ছে। ঢাকা থেকে আসছি বাচ্চাদেরকে নিয়ে সি ওয়ার্ল্ডে, খুব ভালো লাগছে এখানে। আমার বোন আসছে, আমার ভাগ্নের আসছে, সবাই আসছে, খুব মজা করছে এখানে। খুব মজা লাগছে, সি ওয়ার্ল্ডে এসে আরো আনন্দ পাচ্ছি, আরো মজা করছে। আমাদের কাছে খুব ভালো লাগতেছে, ঈদের আনন্দ খুব ভালো হচ্ছে। ঈদ মোবারক। এক্ষেত্রে আয়োজকরা বলছেন দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য তাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক ব্যবস্থা। এক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাকে অগ্রাধিকার দিচ্ছেন আয়োজকরা। প্রত্যেকটা দর্শনার্থীর জন্য আলাদা আলাদা ইভেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং আলাদা আলাদা মজা তারা উপভোগ করছে। প্রত্যেকটা দর্শনার্থীদের যাতে সেফটি এবং সিকিউরিটিটা 100% এনশিওর করতে আমরা চেষ্টা করছি এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। আর ঢাকা থেকে আসা ডিজে সাহেব জানাচ্ছেন সকলকে আনন্দ মাত্রে পেরে এটাই তার ঈদের আনন্দ। আর এই জন্য তিনি ঢাকা থেকে ছুটে এসেছেন এই বন্দর নগরীতে। এই ঈদের আনন্দটা সবার সাথে ভাগাভাগি করে নিব, সবাইকে ভালো মতো আনন্দ দিতে পারবো, এন্টারটেইন করতে পারবো।
অনেক আনন্দ পাচ্ছি, অনেক মজা পাচ্ছি। শুধু ফয়েজ লেক নয়, নগরীর প্রতিটি বিনোদন কেন্দ্রে আজ উৎসবে মেতে উঠেছে। নগরীর ফয়েজ লেক থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে ঈদের দ্বিতীয় দিনে রংপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সকাল থেকেই শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর ছিল এই বিনোদন কেন্দ্রটি। বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। বয়স যেন কোনো বাধা নয়, ঈদের আনন্দে একটু বিনোদনের জন্য সব বয়সের মানুষই ছুটছেন রংপুর চিড়িয়াখানায়। আমি বাবার সাথে বানর দেখেছি, এখানে ঘুরতে এসেছি, খুব ভালো লাগছে। ঈদ উপভোগ আনন্দ করার জন্য চিড়িয়াখানা দেখতে আসলাম। বাঘ দেখলাম, ভাল্লুক দেখলাম, বান্দর দেখলাম, হরিণ দেখলাম, আমি খুব আনন্দ পেয়েছি। এখানকার পরিবেশটা অনেক খুব ভালো, আমি প্রতিবারে আসি, এবারও এসে আমাকে খুব ভালো লাগছে। বিকেল যতই বাড়ছে ততই বাড়ছে মানুষের ভিড়। ঈদ উপলক্ষে নতুন কোনো পশু পাখি না এলেও বিনোদন প্রিয় মানুষ এরই মাঝে খুঁজে ফিরছেন ঈদের আনন্দ। আমি রংপুর চিড়িয়াখানা নাতনিকে নিয়ে দেখা যায় লোক সঙ্গে বহুত, এরকম সেরকম পশু পাখি দেখতেছি না। আরো পশু পাখি বাড়ানো হলে খুব ভালো হয় আমাদের জন্য, ছেলে মেয়ে নিয়ে আমরা ভালোভাবে ঘুরতে পারি। চিড়িয়াখানা সৃষ্টির প্রথম থেকে অদ্যাবধি নতুন কোনো দুর্লভ জাতীয় প্রাণী আসে না, তবে তাদের চাহিদা নতুন কিছু প্রাণী আসলে আমরা আরো নতুন উদ্যমে আরো আসবো। 1990 সালে প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানা ও বিনোদন উদ্যানটি লাখো লাখো মানুষকে আনন্দ দিয়ে আসছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। দর্শক, ঈদের আনন্দ উপভোগ করতে রংপুর, চট্টগ্রামের মতোই দেশের অন্যান্য স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে। আর এই মুহূর্তে সিলেটের ওসমানী শিশু পার্কে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ এবং রাজশাহীর জিয়া পার্কে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে যাচ্ছি আহাদের কাছে। আহাদ। ধন্যবাদ পারমিতা, আপনি যেটা বলছিলেন যে আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের ওসমানী শিশু উদ্যানে, এবং এখানে যে ঈদের ছুটিতে সিলেটের আসলে যে বিনোদন পিপাসী যারা রয়েছে তাদের ঢল নেমেছে এই ওসমানী শিশু পার্কে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে যে 16টি রাইড রয়েছে সেখানে শিশুরা বিভিন্ন রাইডে চড়ে তারা আনন্দে, তারা হাসি খুশিতে আনন্দে তাদের সময়টি পার করছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যেটি হচ্ছে বিমান বলা হয় এই রাইডের নামে, এই বিমানে চড়ে শিশুরা তাদের সময়টি পার করছে। তো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে আসলে খোলামেলা জায়গা বলতে তেমন কোনো জায়গা নেই, শুধুমাত্র এই ওসমানী শিশু পার্ক ছাড়া একটি পার্ক রয়েছে এখানে। মূলত এটি সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এটি পরিচালিত হয়, কিন্তু এটি লিজ দেওয়া হয়েছে একজন ব্যক্তি মালিকানায়। বর্তমানে এই শিশু পার্কটি চলে। তবে এই ঈদের ছুটিতে যেহেতু নগরীতে যারা চাকরি করেন তারা গ্রামে চলে গেছেন, কিন্তু নগরবাসী যারা রয়েছেন তারা তাদের সময়টি এখানে বের করছেন, এবং শহরের যে আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলার মানুষও এসে তারা ভিড় করেছেন এই শিশু পার্কে। এবং আমি আসলে বিকেল থেকে এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখেছি যে হাজার হাজার মানুষ এসে ভিড় করেছিলেন এই শিশু পার্কে, এবং এখনো তারা আছেন, এবং এটি মূলত রাত 10টা পর্যন্ত চলবে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটে ঈদ উপলক্ষে সিলেটে বিপুল মানুষের আসলে সমাগম ঘটেছে, সারা দেশ থেকে মানুষ এসেছেন, এবং প্রবাসী যারা রয়েছেন তারাও সিলেটে এসেছেন তারা ঈদ করতে। এবং যে সিলেটের বাইরের থেকে যারা এসেছেন তারা জাফলং এবং বিছানাকান্তি যেগুলো রয়েছে সেগুলোতে তাদের সময় পার করছে। তো আমি এখন কথা বলবো একজনের সাথে যে আপনি কোন জায়গা থেকে এসেছেন এবং কাকে কাকে নিয়ে এসেছেন যদি একটু বলেন। আমার ফ্যান বন্ধুদের নিয়ে আসছি, আমি যা থেকে আসছি সাদিফার থেকে ফ্যান বন্ধুদের নিয়ে আসছি, এটা আনন্দিত করেছে। আচ্ছা, আপনি কাকে নিয়ে আসছেন এবং কি কি বাচ্চাকে আপনি? ঈদের খুশির জন্য, বাচ্চাকে আনন্দ করার জন্য। এই যে তারা ঈদে খুশি আনন্দ করার জন্য আসলো, বাচ্চাকে বললো বাবা আসলো আনন্দ করতে আসছি। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি কি চললা একটু যদি বলো। বলো। আমি ঘোড়ায় চড়ছি, এরপর প্লেনে চড়ছি, আর কোনোটাই না। এরপর আরো চড়বো, বলে চড়বো। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলবো। তুমি কি কি চললা যদি একটু বলো। তুমি বলো। তুমি কি কি চড়ছো? তুমি আমি ঘোড়ায় চড়ছি, রেঞ্জার কারে চড়ছি, এবং
আমি ধন্যবাদ তোমাকে। আসলে পারমিতা, আপনি যেটা দেখলেন যে শিশুরা তাদের সময়টা অত্যন্ত আনন্দের সাথে এখানে পার করছে এবং যে বিভিন্ন রাইড যেগুলো রয়েছে 16টি রাইড, সেগুলোতে আজকের জন্য 10 টাকা করে নেওয়া হচ্ছে শিশুদের জন্য, যে যদিও অন্যান্য সময় 20 টাকা করে নেওয়া হয় এবং গতকাল এটা ফ্রি ছিল এবং ঈদের যে 4-5 দিন এরকম 10 টাকা করে নেওয়া হবে। তো পারমিতা, এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। আহাদ, আপনাকে ধন্যবাদ। মূলত আজ ঈদের পরের দিন, সেজন্য দেখা যাচ্ছে যে রাজশাহীর যে বিনোদন কেন্দ্রগুলো আছে সেই বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন রাজশাহীর জিয়া পার্কে আছি। তো মূলত এই জিয়া পার্কে কিন্তু সকালবেলা একবার দেখেছি প্রচুর পরিমাণ লোকের ভিড় হয়েছে, দর্শনার্থীদের ভিড় ছিল। সেই বিকেলবেলা কিন্তু একই চিত্র, এই ভিড়টা কিন্তু আরও বেশি বেড়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ দর্শনার্থী এসেছেন, পরিবার পরিজন সহ এসেছেন। অনেকে হয়তো অনেক কাজের ফাঁকে সময় পায় না, শত ব্যস্ততার মাঝে। আমরা এই বিষয়ে কথা বলতে একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। আপনি কার কার সাথে এসেছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখানে এসেছি আমার মেয়ে, আমার আম্মা, আমার মামাতো ভাই, আমার হাজবেন্ড, আমার মামা, পুরো পরিবার সহ আমি আজকে এখানে এনজয় করতে এসেছি। তো পারমিতা, আপনি শুনছিলেন যে পুরো পরিবার সহ কিন্তু তারা হচ্ছে জিয়া পার্কে এসেছেন। এরকম কিন্তু অধিকাংশ পরিবারই কিন্তু ছেলে মেয়ে সহ, কেউ বন্ধু বান্ধবী সহ, কেউ প্রিয়জনকে সাথে নিয়ে এই জিয়া পার্কে এসেছেন এবং ঈদের এই আনন্দ তারা উপভোগ করছেন। এছাড়াও কিন্তু রাজশাহীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, এই বিনোদন কেন্দ্রগুলোর কিছুটা অভাব রয়েছে এমন অভিযোগ ছিল কয়েকজন দর্শনার্থীর। তারপরেও কিন্তু যে পরিমাণ বিনোদনগুলো রয়েছে এগুলো অনেক ভালো, তাদের এসে তারা বিনোদন পাচ্ছে এমন এটার সন্তোষ প্রকাশ তারা করছেন। তবে আরও যদি কিছু বিনোদন কেন্দ্রের সংখ্যা বাড়ানো যায় তাহলে হয়তো তারা আরও বেশি বেশি আনন্দ উপভোগ করতে পারবে, এমন আনন্দ পাবে, এমনটাই প্রত্যাশা করছেন এসব দর্শনার্থীরা। তো জিয়া পার্কে অনেক রাউন্ড আছে, এখানে ট্রেন, তারপরে হচ্ছে নাগরদোলা, ওয়াটার কিংডম সহ অনেকগুলো রাউন্ড আছে। অনেকগুলো রাউন্ডে কিন্তু আমরা দেখেছি দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এখানকার যে যিনি ম্যানেজার আছে তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাদের বলেছেন যে মূলত সপ্তাহখানিক ঈদের এই রেসটি থাকবে এবং দর্শনার্থীদের এই ভিড় থাকবে। তো পারমিতা, এই ছিল বিনোদনের খবর রাজশাহী থেকে। ধন্যবাদ রকি এবং ধন্যবাদ আহাদকেও। দর্শক, আমরা দেশের দু প্রান্তের বিনোদন কেন্দ্রের এই মুহূর্তের ভিড়ের খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে এবং বোঝাই যাচ্ছে যে দেশে ঈদের সময়ে, ঈদ অনুষ্ঠানের সময়ে ঈদ উদযাপনের অন্যতম একটি অনুষঙ্গ হয়ে উঠেছে আমাদের এই বিনোদন কেন্দ্রগুলো। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গরমে পচে নষ্ট হচ্ছে চামড়া, লবণের কৃত্রিম সংকটে আড়তদাররা। চট্টগ্রামে যোগান কম হওয়ায় পাচারের আশঙ্কা। গোপালগঞ্জের শিবপুরে মাইক্রোবাস ইজি বাইক সংঘর্ষে একই পরিবারের 6 জন সহ 7 জন নিহত। চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় নিহত 2। 24 ঘন্টার জন্য সারা দেশে ফিলিং স্টেশনে সিএনজি গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিপাকে গ্রাহকরা। তেল কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। ঈদের ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরার তাড়া। টার্মিনাল আর রেল স্টেশনে বাড়ছে ফিরতি পথে যাত্রীদের ভিড়। এবং ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়, আনন্দ, হাসি উল্লাসে প্রিয়জনের সাথে সময় কাটাচ্ছেন অনেকে। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।